নমস্কার, ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৩৩তম দিন। আর আমি পড়ছিলাম জর্জ এস ক্লাসনের ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। এর আগের দিন আমরা যেই পর্যন্ত ছিলাম দেখলাম যে অর্কদ আর কি তার জীবনের অভিজ্ঞতার কথা তার দুটো বন্ধুকে আর কি বলছেন। এরপরে তারা মানে কবি আর বংশী আর কি এর আর কি জিজ্ঞেস করেন যে তাহলে আমরা কিভাবে ধনী হয়ে উঠতে পারবো। তখন অর্কদ বলেন যে আসলে তোমাদেরকে আমি ওই আলমগীরেরই পরামর্শ মেনে চলতে বলবো। তোমরা নিজেদের আর কি সবসময় একটা জিনিস নিজেদেরকে বলতে হবে যে তোমরা যে মানে উপার্জন করছো তার একটা অংশটা তোমাদেরই, সেটা কোনোভাবেই তোমরা খরচ করতে পারবে না। এটা প্রতিনিয়ত নিজেদের কাছে মানে শপথ করার মতো ওই জিনিসটা আর কি বলতে হবে। এবং শুধু তাই নয়, যে অর্থটা জমছে, সঞ্চয় হচ্ছে, সেটা কিভাবে কাজে লাগানো যায় সেটাও কিন্তু শিখতে হবে। এবং আরও বলেন যে নিজের ভবিষ্যতের জন্য একটা রোজগারের মানে মানে রোজগার সুরক্ষিত করতে হবে। তিনি বলেন যে বৃদ্ধদের দিকে তাকাও, দেখো তুমিও একদিন কিন্তু বৃদ্ধ হবে, সে কথা কিন্তু কিছুতেই ভুললে হবে না। এবং কেউ যদি এরকম পরামর্শ দিয়ে আর কি থাকেন যে কম অর্থ নিয়োগ করে অনেক বেশি লাভ পাবে, এরকম কিন্তু ফাঁদেও পা দিও না। তাছাড়াও আরও বলেন যে যতদিন জীবন আছে ততদিন সেটা উপভোগ করার চেষ্টা করো, নিজের ওপর অতিরিক্ত চাপও নেওয়ার কোনো দরকার নেই। এবং যা তুমি সঞ্চয় মানে উপার্জন করছো তার একটা ভাগ আর কি সঞ্চয়ের চেষ্টা করো। আবার সঞ্চয়ের কথা ভেবে অতিরিক্ত মানে যে কৃপণতা সেটাও আর কি করতে বারণ করছে। এবং জীবনকে উপভোগ করলেই যে তারপরে জীবন সমৃদ্ধশালী হয়ে ওঠে আর কি, সেই জিনিসটাও আর কি বলছে। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে যে আলমগীর অর্কদকে যা শিখিয়েছিলেন সেই শিক্ষাই ঘুরে ফিরে অর্কদের কাছে আসে, আবার তার কাছ থেকে তার বন্ধুদের কাছে যায়, আর সেখান থেকেও তাদের জীবনেও পরিবর্তন আসে। এই অধ্যায়ের মূল যে শিক্ষা আর কি বা এই চ্যাপ্টারের আর কি, যে নিজের উপার্জনের একটা অংশ নিজের কাছে রাখো। তারপরের যে অধ্যায়টা আছে শূন্য মানিব্যাগের 7টা চিকিৎসা, তারপর আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় যে সারগম বলে যে রাজা ছিলেন আর কি সেই সময়ের, তিনি আর কি একটা জায়গা থেকে আর কি বলা যায় যে মানে যুদ্ধে জিতে আর কি জয়ী হয়ে দেশে ফিরে আসেন। এবং দেশে ফিরে এসে তিনি দেখেন যে যে পরিস্থিতি মানে খারাপের দিকে আর কি, শ্রমিকদের কাছে রোজগার ছিল না, ব্যবসায়ীদের কাছে গ্রাহকের আর কি অভাব দেখা যাচ্ছে, কৃষকরা নিজেদের জিনিসপত্র বিক্রি করার জন্য গ্রাহক পাচ্ছিল না, এবং মানুষজনের কাছে আর কি মানে খাদ্যদ্রব্য কেনার জন্য আর কি পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ ছিল না। তখন আর কি রাজা জিজ্ঞেস করেন যে যে খাল কাটা, তারপর হচ্ছে প্রাচীর নির্মাণ আর কি, এগুলোর জন্য তো প্রচুর মানে স্বর্ণ খরচ করা হয়েছিল আর কি, তো সেগুলো কোথায় গেল? তখন আর কি একজন বলেন যে সমস্ত স্বর্ণ শহরে বসবাসকারী কিছু মানে ধনী লোকের হাতে আর কি চলে গেছে। তো তখন আর কি রাজা বলেন যে কিভাবে এটা সম্ভব? এবং তার উত্তরে চ্যান্সেলর বলেন যে কারণ তারা সেই উপায় জানেন। এবং তিনি আরও বলেন যে কোনো ব্যক্তিকে সফল দেখে আপনি তার মানে সমালোচনা করতে পারেন না, কারণ তারা কিভাবে সফল মানে হওয়া যায় তারা সেটা জানেন। কোনো কৃষক যদি পরিশ্রম করে অনেক ফসল ফলায়, তাহলে তো আপনি কিছুতেই তাকে বলতে পারেন না না যে তোমার ভাগ তুমি অন্যদেরকে দাও, সেটা তার পরিশ্রমের ফল, সে তার ইচ্ছে যদি সে না দিতে চায়। তারপর আর কি রাজা বলেন যে তাহলে মানে এই যে ধনী হয়ে ওঠার যে প্রক্রিয়া, এটা হচ্ছে সবথেকে ভালো কার কাছ থেকে জানা যাবে? এবং তখন ওই চ্যান্সেলর বলে উনি বলেন আর কি যে অর্কদ ছাড়া আর কেউ ভালো অত বলতে পারবে না, কারণ ওই সবচেয়ে ব্যাবিলনের আর কি ধনী ব্যক্তি। রাজা তখন বলেন যে ওনাকে আমাকে আর কি কালকে দেখা করতে বলবে আমার সঙ্গে। যাই হোক, তারপর যেটা হয় আসলে অনেক বিস্তারিতভাবে এর পরের অধ্যায়গুলো যেগুলো রয়েছে আমি একটু শর্টেই বলি। যে তারপর অর্কদ আর কি আসেন আর কি রাজার সাথে দেখা করতে, এবং তিনি রাজি হন আর কি। এবং তারপর অর্কদ আর কি আসেন রাজার সাথে দেখা করতে এবং রাজি হন যে ধনী হওয়ার এই যে রহস্য আর কি, তো বা পদ্ধতি, কোন পদ্ধতিতে ধনী হওয়া যায় আর কি। তো 100টি লোককে নিয়ে তিনি আর কি আলোচনা শুরু করেন। তারপর যেটা দেখা যায় যে 7টি মোটামুটি পদ্ধতির কথা এখানে আলোচনা আছে। সেই 7টি পদ্ধতির শর্ট যে এগুলো আর কি আমি সেটি আর কি 1-2 লাইনে বলার চেষ্টা করছি। যে প্রথম পদ্ধতির মধ্যে যেটা রয়েছে যে ব্যাগে যদি 10টা মুদ্রা থাকে তাহলে তার থেকে 9টা খরচ করুন আর একটা রেখে দিন। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি অনুসারে আর কি নিজের খরচগুলির বাজেট বানিয়ে ফেলুন যাতে আপনার প্রয়োজনীয় খরচগুলি করার মতো অর্থ আপনার কাছে থাকে। নিজের উপার্জনের 90% দিয়ে নিজের প্রয়োজনীয়তা পূরণ করুন যাতে আপনি নিজের জরুরি প্রয়োজন পূরণ করতে সক্ষম হন। আচ্ছা, তারপরে তৃতীয় যে পদ্ধতি সেখানে আছে যে প্রতিটা অর্থকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে যাতে ক্ষেতের ফসলের মতোই তা আপনাকে অর্থ উপার্জন করে দিতে পারে। সম্পত্তি দিয়ে এমন একটা উৎস গড়ে তোলার চেষ্টা করুন যা তোমার মানিব্যাগ পর্যন্ত চলে আসে। আর
মানে চতুর্থ যে পদ্ধতি সেটা বলছে যে নিজের নিয়োগকে সুরক্ষিত রাখার জন্য সেখানেই অর্থ নিয়োগ করুন যেখানে তা নিশ্চিত রাখা যেতে পারে আর আপনি তার জন্য ভালো ভাড়াও লাভ করতে পারবেন। যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করুন। স্বর্ণের থেকে যারা লাভবান হয়েছেন তাদের কাছে থেকে পরামর্শ নিন, তাদের অভিজ্ঞতা কাজে লাগান ও নিজের সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখুন। আর পঞ্চম পদ্ধতি অনুযায়ী যেটি আর কি বলা হচ্ছে আপনার নিজের বাড়ি। ষষ্ঠ পদ্ধতি অনুযায়ী শূন্য মানিব্যাগের ষষ্ঠ উপাচার হলো এটি, নিজের বৃদ্ধাবস্থা ও পরিবারের সুরক্ষার কথা ভেবে আজ থেকেই ব্যবস্থা করতে শুরু করুন। আর সপ্তম পদ্ধতি অনুযায়ী নিজের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, বুদ্ধি করে চলতে হবে এবং নিজের সম্মান অনুসারে কাজ করতে হবে। এর সাহায্যে সে নিজের ইচ্ছে পূরণের সাথে সাথে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবে। এবং এর পরের যে অধ্যায় সেটি হলো সৌভাগ্যের দেবীর সাথে দেখা করুন। এই অধ্যায়ে যে জিনিসটা প্রধানত আর কি দেখানো হয়েছে যে অর্কদ আর কি কিছু মানুষজনের সাথে এই পরামর্শই আর কি করেন বা তাদের পরামর্শ দিতে থাকেন যে কিভাবে তারা আর কি সমৃদ্ধশালী হতে পারবেন। তো এখানে আর কি যে জিনিসটা প্রধান উঠে আসে সেটি হলো যে অনেকে হয় না যে ফাঁকি মেরে বা এই যে জুয়া খেলে, রেসের মাঠে খেলে বা লটারি পেয়ে খুব তাড়াতাড়ি মানে ধনী হয়ে যেতে পারবে বা ভাগ্যের পরিবর্তন করতে পারবে। আসলে এই জিনিসটা নিয়ে সতর্ক করা হয়েছে এই অধ্যায়ে আর কি। এবং দেখা যাচ্ছে যে অর্কদ বলছে যে এভাবে কখনো হয় না। আসলে যেখান থেকে বেশি লাভের আশা থাকে খুব তাড়াতাড়ি কোনো কষ্ট বা কোনো কিছু ছাড়া, সেখানে কিন্তু সব কিছু হারিয়ে ফেলার যে ব্যাপারটা সেটা খুব বেশি সম্ভাবনা থাকে। তাই যে যা উপার্জন করবে আর কি সেটা যদি সে খুব মানে সৎভাবে এবং কি বলবো খুব পরিকল্পনা মাফিক আর কি তার থেকে সঞ্চয় করে যদি কাজে লাগাতে পারে, বরং সেটা মানে বরং নয় ওটাই হচ্ছে দরকার। এর পরের যে অধ্যায়টি আছে সেটা হলো যে সোনার 5টি নিয়ম। এই অধ্যায়ে দেখা যায় যে কলবর বলে একটি আর কি লোক আর কি, তিনি তার কথা মানে তার গল্প আর কি অন্যদেরকে শোনাচ্ছেন। তিনি বলছেন যে এখানে নোমাসির বলে একজনের সাথে তার দেখা হয়েছিল, সে হচ্ছে অর্কদের ছেলে, মানে অর্কদ মানে যে যার গল্প এতক্ষণ করে আসা হলো আর কি, এই নোমাসির তারই ছেলে। তো কলবর বলছে যে আমার নোমাসিরের সাথে দেখা হয়েছিল এবং তার মুখ থেকে আমি শুনেছিলাম তার বাবার গল্প। তার বাবা তাকে কি করে এত অভিজ্ঞ আর কি বানিয়েছে সেই গল্প এই নোমাসির কলবরকে আর কি করেছিল। তো এখানে নোমাসির বলেন যে একটা সময় তার বাবা আর কি যখন সে যুবক ছিল তার বাবা তাকে ডেকে বলেন যে নোমাসির তুমি আমার ছেলে, আমার সমস্ত সম্পত্তির মালিক তুমি, কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এই সম্পত্তির মানে মালিক হওয়ার যোগ্য কিনা। তুমি বাইরের জগতে পা রাখো, সেখানে থেকে স্বর্ণ উপার্জনের চেষ্টা করো, নিজেকে সম্মানীয় করে তোলার চেষ্টা করো। তুমি যদি পারো তাহলে আমার সম্পত্তি তোমার, আর তুমি যদি না পারো তাহলে কিন্তু আমার সম্পত্তি আমি তোমাকে দেবো না। কিন্তু তারপরেও আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো না, যেটা আমি সুযোগ পাইনি, যে সুযোগটা আমি একদম শূন্য থেকে শুরু করে আমি এই জায়গায় পৌঁছেছি, কিন্তু আমি তোমাকে কিছু সাহায্য করব, সেটা দিয়েই তোমাকে জীবনে এগোতে হবে। তো তিনি আর কি এক মানে কি বলবো থলে সোনা আর কি স্বর্ণমোহর আর কি যেটা বলা হয় যে দিয়েছিল, আর সোনার হচ্ছে কি বলবো 5টা নিয়ম আর কি লিপিবদ্ধ, মানে সোনা কী করে অর্জন করা যায় আর কি সেইটা লিপিবদ্ধ করা আছে এরকম একটা জিনিস আর কি, মানে লেখা আর কি দিয়েছিল আর কি। যাই হোক, এবার তারপরে যেভাবে এগোয় আর কি গল্প দেখা যায় যে কিভাবে এই ছেলেটি ঠকে বাইরের দুনিয়াতে গিয়ে কিভাবে প্রতারিত হয়, তারপরে কিভাবে নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে, তারপর আবার নিজের মানে বাবার ওই যে থলেবর্তী সোনা সেটা পুরো হারিয়ে ফেলে আর কি, তারপরে আবার সেগুলো সঞ্চয় করে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করে, তারপর আবার 10 বছর পরে তার বাবার কাছে ফিরে আসে। এবং তারপর এখানে এই যে সোনার 5টি নিয়ম সেইটা সম্পর্কে এই অধ্যায়ে আর কি নিয়মগুলো ব্যাখ্যা করা রয়েছে। তারপরে দেখি একটা অধ্যায় যে ব্যাবিলনের সোনার আর কি মহাজন। এখানে একটা দেখাচ্ছে যে রোডন আর মেথন এরকম দুজনের আর কি চরিত্র আসে আর কি। তো রোডন বলে যে লোকটি আর কি তিনি আর কি বর্ষা তৈরি করেন, বর্ষা বানান যুদ্ধের জন্য যে বর্ষা। তো তিনি তারই বন্ধু আর কি বলা যায় মেথন আর কি, যিনি হচ্ছেন সোনার আর কি মহাজন। তো রোডন বলে যে লোকটি আর কি ইনি ভালো বর্ষা বানানোর জন্য মহারাজের কাছ থেকে সোনা উপহার পান, যাই হোক 50টা মুদ্রা পান। তো সেই ব্যাপারে আর কি এই মেথনের সাথে কথা বলতে এসেছেন এবং তিনি মানে আলোচনা করে বন্ধুর সাথে যে এই জিনিসগুলো আমি কীভাবে মানে কী করে আমি গুছিয়ে রাখতে পারি। এবার বলে আরও এখানে অনেক হয় আর কি আলোচনা যে তার বোন চাইছে যে তার বোনের যে আর কি স্বামী সে ব্যবসায়ী হবে, তার জন্য এই সোনাগুলো তাকে দিতে, সে পরে ব্যবসায়ী মানে হয়ে গেলে আর কি লাভ হলে তাকে ধীরে ধীরে শোধ করে দেবে। তো এখানে আর কি মেথন তার বন্ধুকে পরামর্শ দেয় যে
এখানে যে জিনিসটা হয় যে আমরা যদি হঠাৎ করে কোনো কিছু অর্জনও করি, মানে এই যে যেটা রোডন আর কি করলো, সেটাকে কিভাবে আমরা গুছিয়ে রাখতে পারি, তার কিভাবে সদ্ব্যবহার করতে পারি, সেই পরামর্শটা এখানে রয়েছে। তো মেথন বলে যে তুমি তো নিজেদের লোকদের সাহায্য করবে, সেটা খুব ভালো কথা, কিন্তু ঘটনাটা হচ্ছে তুমি যাকে সাহায্য করবে সে কি তার যোগ্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে যেটা করতে চাইছে, সে যে ব্যবসা করতে চাইছে, সেই ব্যবসা সম্পর্কে কি তার কোনো জ্ঞান আছে, তার কোনো ধারণা আছে, সে এটা নিয়ে কি তার কোনো অভিজ্ঞতা আছে, কিছু আছে? তাহলে সে তো যদি পুরো জিনিসটাই নষ্ট করে ফেলে, তুমি যেটা এত কষ্ট করে অর্জন করেছো, তাহলে তো সেও শেষ হয়ে যাবে, তুমিও শেষ হয়ে যাবে, তাহলে তো আর কিছুই হবে না। তো তো এই পরামর্শগুলো আর কি দেয় একে আর কি, তার বন্ধুকে। এবং এই যে মেথন আর কি, সে যে এই যে সুদে আর কি টাকা পয়সা দিয়ে থাকে বিভিন্ন জনকে, সে কিভাবে উদ্ধার করে, তার জন্য কি ধরনের পদ্ধতি মেনে চলে, সেই জিনিসগুলো তার বন্ধুকে বোঝানোর আর কি চেষ্টা করে এখানটায়। তো এখানে সোজা কথা যেটা বোঝানো হয় যে আমাদের কাছে কিছু এলে সেটা আমরা কি করে তার সদ্ব্যবহার করতে পারি, এবং যেখানে আমরা যে কাজ সেটা দিয়ে করতে চাইছি, লাভবান হতে চাইছি, সেটা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান থাকা দরকার। তো আজকে আমি এই পর্যন্তই পড়েছি, দেখা যাক এর পরে আর কি কোন দিকে যায়।